যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে আগের দুই সরকার। সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয়। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে সরকার। 2 মাস পূর্তিতে তুলে ধরা হলো প্রধানমন্ত্রীর 60টি উল্লেখযোগ্য পদক্ষেপ। ফিরিয়ে আনা হয়েছে জবাবদিহি। জ্বালানি সংকটে আশার আলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ মাসেই ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে প্রথম ইউনিটের উৎপাদন প্রক্রিয়া। সুফল পেতে লাগবে 1 বছর। সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা। প্রথম দিনে যাচ্ছে 14টি ফ্লাইট। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন। ফ্লাইট নিয়েও শঙ্কা নেই জানালেন হজ পরিচালক। এবং মার্কিন নৌ অবরোধের জেরে ফের হরমুজ বন্ধ করল ইরান। সোমবার ওয়াশিংটন তেহরান পরবর্তী বৈঠক। বুধবারের মধ্যে চুক্তি না করলে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার। প্রাদুর্ভাব ঠেকাতে সরকার জরুরি ব্যবস্থা নেয় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামে সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। গ্রাম শহরের বৈষম্য কমিয়ে সুস্বাস্থ্যের দেশ গড়তে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। ইমরুল আহসানের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পরপরই নতুন সংকটে পড়ে বিএনপি সরকার। সারা দেশে ছড়িয়ে পড়ে হামের প্রাদুর্ভাব। চিকিৎসকেরা জানান যথাসময়ে টিকা না দেয় এমন প্রকোপ। বিসমিল্লাহির রহমানির রহিম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হামের এমন পরিস্থিতির জন্য দায়ী আগের দুই সরকার। তার সরকার তড়িৎ ব্যবস্থা নেয়, হামের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে চায়, কমিয়ে আনতে চায় গ্রাম শহরের সেবার বৈষম্য। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিটি ইউনিয়নে প্রাথমিক চিকিৎসা ইউনিট স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। এজন্য সহযোগিতা চান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। আমরা সবাই মিলে একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই যা হবে সবার জন্য সহজলভ্য, কার্যকর এবং মানবিক। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। অনুষ্ঠানে শ্রেষ্ঠ 6 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিনে আসছে আক্রান্ত রোগী। তবে ডিএনসিসি হাসপাতালে ভর্তি রোগীর চেয়ে বেড়েছে সুস্থের হার। চিকিৎসকরা বলছেন, শুধু হামে মৃত্যু কম, অন্য জটিলতা থাকা শিশুদের মৃত্যু হার বেশি। জীবন রক্ষায় ঘরে ঘরে ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ চিকিৎসকদের। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসছে রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি রোগীর চেয়ে বেড়েছে সুস্থের হার। 24 ঘন্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছে 109 রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 132 জন।
আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুরই শুরুতে জ্বর ডায়রিয়া হয়, ধীরে ধীরে বাড়ে জটিলতা। বড় বড় বাচ্চাদের হয় 1 বছরের উপরে। আমার বাবুর 6 মাস দেখে এত ছোট বাচ্চার এই হামুরসে দেখে আমরা অনেক টেনশনে ছিলাম। আমার মেয়ের তো চোখ বড় বড় হয়ে গেছিল হইলা, আবার মুখের ভিতরে এমন অবস্থা মনে হয়েছে যে রক্ত বের হইতেছে, আর এত জ্বর, ও তো তাকাই না 1 সপ্তাহ। 6-7 দিন গেল, ডাক্তার দেখা ওষুধ খাওয়াইলাম, অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিক সুই দিল, জ্বর কমে না, তো বুঝতে পারি না যে হামুরছে। একদিন রাখা পরে আবার বাড়িতে নিয়ে গেছি, পরে দেখি জ্বর কমতেছে না, পরে হালকা রেস বেরিয়েছে, পরে নিয়ে এসে কালকে এখানে। চিকিৎসকরা বলছেন শুধু হামে মৃত্যুর রেকর্ড কম, যে শিশুরা মারা যাচ্ছে তাদের ছিল শরীরের অন্য জটিলতা। মিজলস খুব স্বাভাবিক একটা রোগ, মিজলস হলে ভয় পাওয়ার কিছু নাই। হামের জন্য যে ডেথ রেটটা বাড়ছে সেটা 2-3টা কমপ্লিকেশনের মধ্যে বাড়ছে। তার মধ্যে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি যে মেনিঙ্গো এনকেফালাইটিস, ব্রেনের এক ধরনের প্রদাহ বা সেপ্টিসেমিয়া হয়ে বাচ্চাটা মারা যাচ্ছে, অথবা দেখা গেল যে খুব খারাপ ধরনের সিভিয়ার ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে বাচ্চাটা মারা যাচ্ছে। এছাড়া দেশব্যাপী হামের প্রাদুর্ভাব কমাতে ঘরে ঘরে টিকা কার্যক্রম সফল করার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন বেশি সচেতন হতে হবে অভিভাবকদের। অন্য কারো কথায় প্রভাবিত না হয়ে আপনি সচেতন বাবা মা হিসাবে আপনার বাচ্চাকে আপনি টিকা কেন্দ্রে নিয়ে যান এবং আপনি ভ্যাকসিন দেওয়ান। সাথে বাচ্চার নিউট্রিশনাল স্ট্যাটাসটা অবশ্যই ভালো রাখুন, যেন ভ্যাকসিনটা নেওয়ার পরে বাচ্চার বডিতে প্রপার ইমিউনিটি ডেভেলপ করে। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 21,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 80 শিশু ভর্তি হয়েছে, এর মধ্যে 57 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিস্তারিত জানাতে রংপুরে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, সরাসরি যাচ্ছি তার কাছে। হাসপাতালগুলোর যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রতিনিয়ত রোগীর সংখ্যাগুলো কিন্তু বাড়ছে। আমি এই মুহূর্তে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। সেখানকার চিত্র যদি আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। প্রতিনিয়ত কিন্তু হামের উপসর্গ নিয়ে রোগীর স্বজনরা শিশুদেরকে নিয়ে আসছেন এবং হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমি একটু বলে রাখি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় কিন্তু হামের যে উপসর্গ, সেই উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। মূলত শনিবার দুপুরে আমাদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু বিভাগ রয়েছে সেই শিশু বিভাগের চিকিৎসক মোহাম্মদ তানভীর। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এ পর্যন্ত হাসপাতালে 80 জন শিশু হাম উপসর্গ নিয়ে কিন্তু ভর্তি হয়েছেন। তাদেরকে আলাদা আইসোলেশন যে বিভাগ রয়েছে সেই বিভাগে কিন্তু মনিটরিং এর মাধ্যমে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও এর মধ্যে 57 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে কিন্তু এই শিশু ওয়ার্ডে এখন পর্যন্ত 2টি যেই রুম রয়েছে সেখানে 22 জন শিশু ভর্তি রয়েছেন। যেহেতু মৃত্যুর খবরে যেটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম, সেই মৃত্যু তবে উপসর্গ নিয়ে লালমনিরহাট থেকে আসা উপসর্গ নিয়ে 7 মাস বয়সী তানজিদ নামে এক শিশুর কিন্তু আজকে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে, এমন তথ্য কিন্তু আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে। তবে এর মধ্যে কারো হাম যারা আছে অনেকের হাম পজিটিভ হয়নি এবং যাদের পজিটিভ হয়েছে তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে এক কর্নারে কিন্তু হামের উপসর্গ নিয়ে যারা রয়েছেন তাদেরকে কিন্তু গভীর মনিটরিং মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অন্য প্রসঙ্গ, গত 2 মাসে প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় অর্জন জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন। বিগত দিনের সরকার জনগণের আস্থা হারিয়েছিল, সরকারের উপর সেই আস্থা ফিরিয়ে আনতে পেরেছেন তারেক রহমান। সরকারের দায়িত্ব গ্রহণের 2 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ সময় সরকারের 2 মাসের 60টি পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রবাসী কার্ড সহ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার তৈরি সহ দেশে বিনিয়োগের দিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান মাহাদি আমিন। বলেন, নির্বাচনী বাস্তবায়নে কাজ করছে সরকার। আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। আমার কাছে মনে হয়েছে এই অর্জনটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। ইতিমধ্যে 60টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি কার্ডে মাসিক 2,500 টাকা নগদ সহায়তা করা হচ্ছে, যা নারীকে অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের একটি আন্তর্জাতিক রোল মডেলে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর
আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষক কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। ইতোমধ্যে প্রাথমিকভাবে 10টি জেলার 22,000-এরও বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে কৃষক কার্ড প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে দলের গুলশান কার্যালয়ে। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরের পর থেকেই গুলশান কার্যালয়ে আসতে শুরু করেন মনোনয়ন প্রত্যাশীরা। সাক্ষাৎকারকে কেন্দ্র করে চেয়ারম্যান কার্যালয় প্রাঙ্গণ ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সাক্ষাৎকার দিতে নির্দিষ্ট কার্ড সংগ্রহ করেন নারী নেত্রীরা। দ্বিতীয় দিনে চলছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের সাক্ষাৎকার। আমি চাই নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়নে আমার কল্যাণ করার জন্য আর কি। বাচ্চাদের এডুকেশন, তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স, এগুলো যাতে কমাতে পারি, ওভারঅল সব কিছুর চিন্তা ভাবনা করে আমি আসনটা চাচ্ছি। যদি আমাকে মনোনীত করে দল, দায়িত্ব পাই, তাহলে আমি নারীদের সুরক্ষার জন্য কাজ করব। দল যদি আমাকে সেই যোগ্য মনে করে, সেই সুযোগ করে দেয়, তাহলে আমি আমার মতো করে আমি আমার জেনারেশনের চিন্তা ভাবনার সাথে তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করব। যাদেরকে যোগ্য, ত্যাগী মনে করবেন দলের হাইকমান্ড, ওনারা তাদেরকেই নির্বাচিত করবেন। এই মুহূর্তে গুলশানের দলের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যে ঘোষিত সময়সূচি দেওয়া হয়েছিল সেই সময়সূচির আজ দ্বিতীয় দিনের মতো সংসদে সংরক্ষিত নারী আসনের যে মনোনয়ন প্রত্যাশী রয়েছে বিএনপির নারী প্রার্থীরা, তাদের সাক্ষাৎকার অনুষ্ঠান চলছে গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে। এবং এই সাক্ষাৎকার পর্বটি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান 4টার কিছু সময় আগে যখন এই গুলশান কার্যালয়ে প্রবেশ করেন, ঠিক তার পর থেকেই শুরু হয়েছে। এবং সেই শুরু হওয়ার প্রেক্ষিতে যেটি দেখা গেছে যে গতকাল শুক্রবার 5টি বিভাগের কিন্তু ইতিমধ্যেই 400 মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার শেষ হয়েছে। এবং আজ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ সহ আরও 5টি যে সাংগঠনিক বিভাগগুলো রয়েছে সেই বিভাগের 450-রও বেশি যে মনোনয়ন প্রত্যাশী নারী সংসদের আসনে যাওয়ার জন্য যারা প্রত্যাশা করছেন, মনোনয়নপত্র সংগ্রহ করছেন, তাদের সাক্ষাৎকার অনুষ্ঠানটি চলমান রয়েছে কর্মসূচিটি। এবং সেই কর্মসূচির অংশ হিসেবে এখন পর্যন্ত টাঙ্গাইল এবং মানিকগঞ্জ জেলার যে সাক্ষাৎকার কার্যক্রম সেটি কিন্তু সভাপতিত্ব করছেন এই সাক্ষাৎকার পর্বের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি জেলা ইতিমধ্যেই শেষ হয়েছে ঢাকা বিভাগের, এবং পর্যায়ক্রমে আরও যে বিভাগগুলো রয়েছে, অন্যান্য যে 5টি বিভাগ, সেই 4টি বিভাগেরও কিন্তু সাক্ষাৎকার পর্ব এগুলো সম্পন্ন হবে। এবং সার্বিকভাবে যে বিষয়টি এখন পর্যন্ত এই 3টা বাজে যে সময়সূচি ছিল তার অনেক আগে থেকেই কিন্তু এই গুলশান কার্যালয় কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশী যে নারীরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং সার্বিকভাবে সাক্ষাৎকারের এই কর্মসূচিটি নিয়ে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ এখানে তৈরি হয়েছে। এই ছিল গুলশান কার্যালয় থেকে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে। হাম সংক্রমণের জন্য স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলাকে দায়ী করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে জ্বালানি সংকট বৈশ্বিক, এ বিষয়ে সরকারকে লুকোচুরি না করার আহ্বান তার। একই সময়ে হামের প্রাদুর্ভাব ও জ্বালানি সংকটে দেশ। শনিবার সকালে রাজধানীর শিশু হাসপাতালে পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, মাত্র 700 বেডের এই হাসপাতালে বিপুল সংখ্যক রোগী জায়গা পাচ্ছে না। স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলার কারণেই এই চিত্র। বেডের ক্যাপাসিটি 1000, রোগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। হাসপাতাল থেকে বেরিয়ে আসাদ গেটের একটি পাম্প পরিদর্শনে যান জামাতে আমির। শোনেন গ্রাহকদের ভোগান্তির কথা বলেন পাম্প সংশ্লিষ্টদের সঙ্গেও। সরকার যে বলে যে আপনারা বারবার তেল নিয়ে বিক্রি করে দেন, চলার মতো গতি নাই। আমার স্যার অফিসে যাবে, বারবার ফোন করতে, তেল নাই, কেমনে যাবে? এ সময় জামাতে আমির বলেন, জ্বালানি তেলের সংকট বৈশ্বিক। সরকার এ বিষয়ে খোলাসা করলে সম্মিলিতভাবে মোকাবিলা সম্ভব। এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণে। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি,
সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জ্বালানি সংকট ও গ্রাহকদের ভোগান্তির বিষয়ে কথা বলবেন বলেও জানান জামায়াতে আমির। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। তীব্র হচ্ছে জ্বালানি সংকট। গরম আর ভোগান্তিতে লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতিতে জড়াচ্ছেন গ্রাহকরা। দীর্ঘ অপেক্ষা করেও অনেকে পাচ্ছেন না তেল। এমন পরিস্থিতিতেও বন্ধ অনেক পাম্প। তবে ডিপো থেকে দেয়া পুরো জ্বালানি সরবরাহের কথা বলছে পাম্প কর্তৃপক্ষ। এমন দৃশ্য এখন রাজধানীর কিছু তেল পাম্পে। জোর করে লাইনে এসে তেল নেয়ার অভিযোগে হাতাহাতিতে জড়াচ্ছেন গ্রাহকরা। সিরিয়াল নিয়ে মনে করেন সিরিয়াল বিক্রি করে 200 টাকা থেকে 500 টাকা সিরিয়াল বিক্রি হয়। বাড়িঘর চলে যায়, কিছু করার নাই তো, তেল লাগবে সবার। কই খাওয়া কই দাওয়া, রাত 2:30 বাজে আসছি, এই মাত্র পাম্পের গোড়ায় আসলাম। তারপরে কত সিন্ডিকেট। খালি শুধু একমাত্র পানি ছাড়া, পানিও কম খাইছি যাতে আমার টয়লেটে যেতে না হয়। গাড়ি থেকে কোথায় যাবো? বাচ্চা যখন ঘুমায় থাকে মা বলে যে আয় চাঁদ দেখাই যা, চাঁদ দেখে যা। বিষয়টা এখন আমাদের কাছে তেলটা হয়ে গেছে এরকম। কাঠফাটা রোদ আর তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তেলের জন্য। চালকরা বলছেন 12 থেকে 13 ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছেন না জ্বালানি। দীর্ঘ সময় লাইনে থেকে অসুস্থ হচ্ছেন অনেকেই। এই প্যান্ট খারাপ হয়ে গেছে, লুঙ্গি পড়ছি। 10টা, 10:30, 11টার সময় দাঁড়াইছি আমরা, স্টিল আমরা যেতে পারি নাই। এখন কয়টা বাজে? এখন 13 ঘন্টা হয়ে গেছে। তো সরকার যদি বলে তেল আছে, তেলটা অ্যাকচুয়ালি কোথায় আছে? পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ করা তেলের পুরোটাই দেয়া হচ্ছে। তেল হয়তো আমার আগের চেয়ে একটু বেশি পাচ্ছি, তারপরেও আমার এখান থেকে বের হতে পারতেছি না, যে এত পরিমাণ গাড়ি বাড়ছে। এদিকে চালকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই লাইনে দাঁড়ানো যানবাহনে দেয়া হচ্ছে মামলা। পাম্প তো কোনো পার্কিং সিস্টেম নাই। পার্কিং সিস্টেম পাম্পগুলো করলে সেক্ষেত্রে আমরা পার্কিং রাখতে পারতাম। অবশ্যই রাস্তা রাখতে হয়, সেক্ষেত্রে রাস্তা রাখলে সারতে না ইচ্ছা নো পার্কিং মামলা দিয়ে ডাম্পিং করে। সেক্ষেত্রে এই ড্রাইভারটা কেন আমার না রাষ্ট্রের। রাজধানীর বাইরের বিভিন্ন জেলায় দেখা গেছে একই অবস্থা। নির্ধারিত সময় বেঁধে দেওয়ার পরও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। কোনো ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে কয়েকদিন পরপর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। জ্বালানি সংকটের সবশেষ জানবো তার কাছে। সারা দেশে জ্বালানি তেলের যে সংকট রয়েছে এর প্রভাব কিন্তু বরিশালেও রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শহরের নতুন বাজার এলাকার যে ইসরাইল তালুকদার নামে একটি ফিলিং স্টেশন রয়েছে, ঠিক এই মুহূর্তে সেখানটিতে আমরা রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন নিয়ে বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের যা চালকদের ভিড় এখানে সবচেয়ে বেশি। আমরা পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন তাদের যে চাহিদা, তার চাহিদার অর্ধেক তেল সরবরাহ করছেন ডিপো কর্তৃপক্ষ। আপনার এদিকে ডিপো কর্তৃপক্ষের সাথে যখন আমরা সকালবেলাতে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই বিভাগের 6টি জেলা এবং পার্শ্ববর্তী যে 2টি জেলা রয়েছে এখানে প্রতিদিন চাহিদা প্রায় 10 লাখ লিটার জ্বালানি তেলের, যার মধ্যে শতভাগই তারা সম্পন্ন সরবরাহ করছেন, সে তথ্য কিন্তু তারা জানিয়েছেন। আমরা এই যে নতুন বাজার এলাকার যে পেট্রোল পাম্পটিতে রয়েছি, ঠিক এর অপোজিটে রাস্তার অপর পাশে আরেকটি পেট্রোল পাম্প রয়েছে। সেখানটিতে কিন্তু এই মুহূর্তে পেট্রোল জ্বালানি নেই বিধায় পেট্রোল পাম্পটি বন্ধ রয়েছে। আমরা যারা এখানকার তেল নিতে আসা যে মোটরসাইকেল চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে অনেক দূর দূরান্ত থেকে তারা এসে এখানে তেল সংগ্রহ করছেন এবং অনেক ক্ষেত্রে তারা 300 টাকার বেশি তেল পাচ্ছেন না। এই যে সংকটটা, এই সংকট যত দ্রুত সম্ভব যদি সমাধান না করা হয় এক্ষেত্রে তাদের আরও দুর্ভোগে পড়তে হবে। এদিকে একটু জানিয়ে রাখি, ঢাকার সাথে কিন্তু বরিশাল জেলা ও মহানগরীতে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি সরবরাহ করার কথা রয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। গভীর সমুদ্র থেকে মহেশখালীতে পাইপলাইনে তেল এনে সারা দেশে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত এসপিএম প্রকল্প পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। বলেন 3 থেকে 6 মাসের মধ্যেই এই কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি চালু হলে মাত্র 48 ঘন্টায় 1 লাখ টন তেল খালাস সম্ভব। কক্সবাজারের মহেশখালীতে খালি পড়ে আছে 6টি স্টোরেজ ট্যাঙ্ক। এগুলোর মধ্যে 3টিতে প্রায় 1,26,000 টন ক্রুড অয়েল ও বাকি 3টিতে 75,000 টন ডিজেল মজুতের সক্ষমতা রয়েছে। অথচ নির্মাণের 2 বছরও চালু করা যায়নি সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএম প্রকল্প।
শনিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় ট্যাঙ্ক ফার্ম থেকে পাইপলাইন পর্যন্ত পুরো কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরিকল্পনা অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে এই প্রকল্প চালু হতে পারে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বর্তমান সরকারের 180 দিনের যে কর্মপরিকল্পনা রয়েছে, আমাদের টার্গেট হচ্ছে এই 180 দিনের মধ্যে আমরা কার্যক্রমটা শুরু করতে চাই। প্রকল্পটি চালু হলে মাত্র 48 ঘন্টায় 1 লাখ টন তেল খালাস সম্ভব। এতে সময়, খরচ ও পরিবহনজনিত অপচয় কমবে। পাশাপাশি জরুরি সময়ে মজুদ জ্বালানি ব্যবহারের সুযোগও তৈরি হবে। এখানে স্টোর করে রেখে আমরা এই স্টোরটাকে আমরা আপৎকালীন মজুদ হিসাবে আমরা এটাকে করতে পারবো, আর কি গণ্য করতে পারবো। প্রকল্প সংশ্লিষ্টদের মতে এসপিএম চালু হলে বছরে 90 লাখ টন জ্বালানি তেল খালাস ও পরিবহন সম্ভব হবে, যা থেকে সাশ্রয় হবে প্রায় 800 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আটকে পড়া জাহাজ বাংলার জয়যাত্রা নাবিক ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সুশৃঙ্খলভাবে পায়ের তালে তাল রেখে এগিয়ে যাচ্ছেন প্রশিক্ষণার্থীরা। মনোমুগ্ধকর কুচকাওয়াজে বিমোহিত অতিথিরা। শনিবার সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের 28তম ব্যাচের প্রশিক্ষার্থী রেটিক্সদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বাংলাদেশি হিসেবে বহির্বিশ্বের নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আমরাও আমাদের সামর্থ্যের শতভাগ নিয়ে আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করি চ্যালেঞ্জ নিতে, নিজেকে ভালো রাখতে, রাষ্ট্রকে ভালো রাখতে। আমরা সেই জায়গায় আপনাদের মাধ্যমে এই রাষ্ট্রকে পৌঁছায় দিতে চাই। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন মন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আটকে পড়া বিএসসি শিপ বাংলার জয়যাত্রার নাবিক ও ক্রুরা সবাই ভালো আছে বলে জানান তিনি। বন্দরে যে সমস্ত আটকা পড়েছিল যে জাহাজটি, তার নাবিক এবং তাদের 35 জন আছেন ওখানে, সম্ভবত 35 জন আমাদের ক্রু মিলিয়ে সবাই আছেন। তারা ভালো আছেন, তাদের মনোবল চাঙ্গা করা হয়েছে, তারা পরিবারের খোঁজ খবর নিয়েছি, তাড়াতাড়ি চলে আসবে। পাম্পগুলোতে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হয়েছে তাতে সংকট থাকার কথা নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃত্রিমভাবে মজুত করে সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে। নিয়মিতভাবে সারা বছর বা অন্য সময়ে যতটুকু সাপ্লাই প্রয়োজন হয়ে থাকে তার চেয়ে বেশি সাপ্লাই করা হচ্ছে। তারপরও সংকট কৃত্রিমভাবে তৈরি করার একটা দৃশ্য আমরা দেখছি। এর পিছনে কি আছে আপনাদেরও দেখা দরকার। এবারের কোর্সে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে 200 প্রশিক্ষণার্থী অংশ নেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে গোল্ড মেডেল পান বেস্ট অলরাউন্ড রেটিং রাব্বি ইসলাম কানন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে রূপপুরের জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে শুরু হবে কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। তবে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও বছর খানেক। ফারুক ভাই রবিনের রিপোর্ট। প্রায় 3500 কিলোমিটার দূরের রাশিয়ার নভোসিবিরস্ক থেকে রূপপুরে প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম আসে 2023 সালের সেপ্টেম্বরে। এরপর কারিগরি ও নিরাপত্তাগত দিক যাচাইয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে বহু স্তরে চলে পরীক্ষামূলক কার্যক্রম। অবশেষে দেশে ইউরেনিয়াম আসার 2.5 বছর পর ফুয়েল লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট। ফলে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে থাকছে না আর কোনো বাধা। ইনশাল্লাহ সব দিকে ভালো আছে। একদিন তো দেখি নেই, অনেকদিন ধরে অবজার্ভ করতেছি, তারপর সবকিছু দেখলাম না এখন ঠিক আছে। আমরা রাশিয়ান লোকদেরকে ডেকে এনে তাদেরকে ভিও সেফটি বলে, তারাও ইন্সপেকশন করছে। নির্মাণ প্রকল্পের নীতি নির্ধারকরা বলছেন, চলতি মাসে শেষ দিকে শুরু হতে পারে রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম। তবে তার মানে এই নয় সহসাই রূপপুর থেকে মিলবে পুরোদমে বিদ্যুৎ। এ পর্যায়েও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার আন্তর্জাতিক বাধ্যবাধকতার মাইলস্টোন পেরোতে হবে প্ল্যানটিকে। সব মিলিয়ে এই মেগা প্রকল্পটির সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত বছর খানেক। রিয়েক্টর থেকে যে গ্রিড পর্যন্ত এই যে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কিনা রিয়েল টাইমে প্রত্যেকটারই অনেক ধরনের টেস্ট করতে হয়। তো এটা খুবই কেয়ারফুলি করতে, এই জন্য সময় নিতে হয়। তো
দেখেন 6 মাস থেকে 12 মাস পর্যন্ত সময় নিতে হয় এই পরীক্ষা নিরীক্ষা, এবং গ্রিডের সিনক্রোনাইজেশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আন্তর্জাতিক মান অনুযায়ী সেগুলো পালন হচ্ছে কিনা সেগুলো দেখে রেগুলেটরি বডি আবার একটা ফাইনাল একটা লাইসেন্স দেবে, যেটাকে বলা হয় কমার্শিয়াল অপারেশন ডেট। বৈশ্বিকভাবে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় যথেষ্ট স্পর্শকাতর হিসেবে বিবেচিত পারমাণবিক প্রকল্প, তাই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগে তৃতীয় পক্ষের মাধ্যমে রূপপুরের কারিগরি ও নিরাপত্তাগত দিক যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা যেহেতু রাশিয়া টেকনোলজি আমরা বসাচ্ছি, বিওসেফটি রোসাটমের একটা সাবসিডিয়ারি অর্গানাইজেশন, তো আমাদের রেগুলেটরি বডি খুবই নবাগত। এই যে লাইসেন্সিং প্রক্রিয়াটা যে আমরা লাইসেন্স দিচ্ছি, এটা যদি আমরা একটা থার্ড পার্টি দিয়ে যদি আমরা করতাম, আমরা ভেরিফিকেশন করাইতাম, রিকমেন্ড করতাম, তাহলে কিন্তু আরও শক্তিশালী হতো। প্রকল্প সূচিতে নির্ধারিত চালুর সময় পেরিয়ে গেছে অনেক আগেই, ফলে ব্যয়ও বেড়েছে আর্থিকভাবে। তাই বিলম্ব না করে দ্রুত চালুর পরামর্শ বিশ্লেষকদের। 1200 মেগাওয়াট করে রূপপুরের 2 ইউনিট থেকে মিলবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের একক কোনো বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালনে সৌদির পথে যাত্রা। প্রথম দিনে 14টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 6000 হজ যাত্রী। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে হজ যাত্রীরা বলছেন, দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধ কামনায় করবেন বিশেষ দোয়া। আর প্রায় সব যাত্রীর ভিসা হয়েছে জানিয়ে হজ অফিস বলছে, ফ্লাইট নিয়েও কোনো শঙ্কা নেই। এ কান্না প্রশান্তির আবেগ আর মহান রবের নিকট নিজেকে সমর্পণের আকুতি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার 65 বছরের কৃষক নওশাদ আলী সারা জীবনের সঞ্চয় খরচ করে যাচ্ছেন হজে। জীবনের শেষ ইচ্ছা পূরণের দ্বারপ্রান্তে আশকোনা হজ ক্যাম্পে তাকে বিদায় জানাতে আসেন প্রিয় স্বজন। আমরা দুজনেই হজ যাচ্ছি, ছেলের কাছে বিদায় নিচ্ছি। এবার সারা জীবনের এটা সাধনা পূরণ হওয়ার জন্য হজে যাচ্ছি। শনিবার 14টি ফ্লাইটে প্রায় 6000 যাত্রী যাচ্ছেন পবিত্র নগরী মক্কায়। হজের স্বপ্ন পূরণ হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান তারা। মনার এখানে নাই, আল্লাহ কখন পৌঁছাবে এই আশা করে আছে। আল্লাহ কখন নিবে, আল্লাহর ঘর কখন দেখব এই আশায় আছি। আমি আসলে ফিল করতে আমি বুঝাইতে পারতেছি না। আমার স্বপ্ন, আমি একটা স্বপ্নের জায়গায় যাচ্ছি। জীবনের শেষ একটা ইচ্ছা যে যাতে আমি আমার হজটাকে আল্লাহ তাআলা কবুল করে। এবার ৭৮,৫০০ জন হজ পালনে যাবেন। ৭৮,৩০০ জনেরও বেশি যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই সব কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। পাসপোর্ট থেকে ভিসা পর্যন্ত কোনো হয়রানি হইতে হয় না, খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই কাজটা করছে, তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। এখানকার কোনো প্রসেসে বা কোনো সিস্টেমে আমাদের কোনো ভোগান্তি হয়নি, কোনো সমস্যা হয়নি। এবার সব মিলিয়ে 205টি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন হজ পরিচালক। বিমানের শিডিউল বিপর্যয় কিংবা ভিসা জটিলতার কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। 2টি ফ্লাইটের যে ছিল সেটা কিন্তু অন্য 2টি এয়ারলাইন্সের মাধ্যমে কভার করা হয়েছে। ভিসা সংক্রান্ত বিষয়ে বা ফ্লাইট সংক্রান্ত জটিলতার বিষয়ে আসলে এবছর কোনো রকম বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। 17 এপ্রিল থেকে শুরু হয়ে হজ যাত্রা চলবে 21 মে পর্যন্ত। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, চলতি বছরের হজ যাত্রার প্রথম দিনই যে 14টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল, এরই মধ্যে তার 9টি ফ্লাইট ঢাকা ছেড়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু অর্থাৎ আজকের দিনের যে সর্বশেষ ফ্লাইট, অর্থাৎ যেটি রাত 9টা20 ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে, সেই ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম চলছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যে সকল ধর্মপ্রাণ মুসল্লি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার যে হজ ক্যাম্প, আশকোনা হজ ক্যাম্প রয়েছে, হজ ক্যাম্পে এসছিলেন, তারা আসলে এই মুহূর্তে ইমিগ্রেশন কক্ষের বাইরে অবস্থান করছেন এবং এই ক্রমানুসারে তারা তাদের যে ইমিগ্রেশন কার্যক্রমে এই মুহূর্তে আজকের দিনের ঠিক শেষ মুহূর্তের ইমিগ্রেশন কার্যক্রমে তারা অংশ নিচ্ছেন। এছাড়াও আমরা
আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে এই হজ যাত্রীদের সার্বিক সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবক স্কাউট সহ বিভিন্ন হজ অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু হজ সেবক নামে একটি সেবা চালু করা হয়েছে। তারা এই হজ যাত্রীদেরকে বিভিন্নভাবে সেবা প্রদান করছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু অর্থাৎ 3টি আশকোনা হজ ক্যাম্পে মোট 3টি আলাদা আলাদা সেকশনে কিন্তু এই যে চেক ইন এবং যে ইমিগ্রেশনের যে কার্যক্রম সেই কার্যক্রম চলমান রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই আর কিন্তু আজকের দিনে আর মাত্র 5টি ফ্লাইট বাকি রয়েছে যারা কিনা এই হজ যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা করবেন। তো এই ছিল আমার কাছে হজ যাত্রার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে। এদিকে বাংলাদেশি হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। ভোরে হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। শনিবার ভোরে 419 জন বাংলাদেশি হজযাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রথম ফ্লাইট। পৌঁছানোর পর হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল সহ আরও অনেকে। আমাদের জেদ্দাস্থ কনসাল জেনারেল এবং আমাদের হজ অফিসার সহ আমরা আমাদের বিমানের রিজনাল ম্যানেজার এবং আরও কর্মকর্তা আমরা এখানে আছি। আমাদের বাংলাদেশ থেকে যে হাজিরা এসেছেন তাদেরকে আমরা রিসিভ করেছি এখানে। প্রথম ফ্লাইটের কিছুক্ষণ পর আরও 2টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করে। মোট 1235 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ ক্যাম্পে পৌঁছে খুশি যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তারা। 2026 সালের প্রথম সৌদি এয়ারলাইন্সে হজে আসতে পেরে আমি অত্যন্ত খুশি এবং তাদের যে ব্যবস্থাপনা আমি এখানে দেখেছি এবং আমার বাংলাদেশ থেকেও যে ব্যবস্থাপনা এসেছে আমি এতে অত্যন্ত খুশি হয়েছি। সৌদি এয়ারলাইন্স থেকে শুরু করে আপনার এয়ারপোর্টে বাংলাদেশ এম্বাসি প্রধান উনি নিজে হাজির ছিলেন, আমাদেরকে গ্রহণ করেছেন। সার্ভিস অনেকই ভালো, আমরা সার্ভিসে খুব সন্তুষ্ট। বিমান অবতরণের পরপরই হাজিরা পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজযাত্রী সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে আসবেন বলে জানা গেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সময় সংবাদে আরও থাকছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া ঋণের কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রে IMF এর সঙ্গে বৈঠক। 15 দিনের মধ্যে অমীমাংসিত ইস্যু সমাধানের আশা। মাদারীপুরে একটি বাজারে 6টি জুয়েলার্স সহ 8টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় কয়েকটি সিন্দুক সহ কোটি টাকার স্বর্ণ লুট করে নিয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। বাধা দেয়ায় পিটিয়ে আহত করা হয় এক দোকান কর্মচারীকেও। জড়িতদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। দোকানের তালা ভাঙা, ভেতরে যত্রতত্র ছড়িয়ে মালামাল। মাদারীপুরে 6টি জুয়েলার্স সহ 8টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে সদর উপজেলার হাউসদি বাজারে দোকান বন্ধ করে বাড়ি চলে যান স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর 6টি জুয়েলার্স সহ 8টি দোকানে লুটপাট চালায়। এ সময় 2টি দোকানের সিন্ধুকও নিয়ে যায় তারা। বিষয়টি টের পেয়ে পাশের দোকানে থাকা এক রাজমিস্ত্রি এগিয়ে গেলে তার হাত পা বেঁধে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমার এক বন্ধু খবর দিয়েছে যে দোকানে ডাকাতি হয়েছে। এখানে আমাদের 6টা দোকান, 6 দোকানে ডাকাতি হয়েছে। এদিকে সব তালা ভাঙ্গা সিন্দুক নিয়ে গেছে, কারো ক্যাশ নিয়ে গেছে। 30 ভরির মতো সোনা ছিল আর 500 ভরি রূপা ছিল, লাখখানি টাকার মতো নগদ ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ব্ল্যাক সেল বিভিন্নভাবে নিছি এবং এই সিসিটিভি ফুটেজ বিভিন্ন রকম সংগ্রহ করতেছি। পরবর্তীতে আমরা দেখে তদন্তপূর্বক এটা বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের দাবি, 6টি স্বর্ণের দোকান থেকে অন্তত 50 ভরি স্বর্ণ ও 100 ভরি রূপা লুট করেছে ডাকাতরা। আর খোয়া গেছে নগদ কয়েক লাখ টাকা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।
কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত, যার কবলে পড়ে 4 জেলায় প্রাণ গেল 10 জনের। বিকেলে সুনামগঞ্জের হাওড়ে ধান কাটছিলেন কয়েকজন কৃষক। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশার 4 কৃষক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই সময় দিরাই উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থী মারা যান। এছাড়া বজ্রপাতে রংপুরে 2, ময়মনসিংহে 2 এবং নেত্রকোনায় একজনের মৃত্যু হয়েছে। সময় সংবাদে আরও থাকছে। ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল শুরু হওয়ায় স্বস্তি ক্রিকেটারদের। সভাপতি তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদুল্লাহ। প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় অসন্তোষ খেলোয়াড়দের। ভবন নেই, শ্রেণীকক্ষ নেই, শিক্ষার্থীও নেই, আছে কেবল শিক্ষক পাচ্ছেন নিয়মিত বেতন। কলেজের অধ্যক্ষের সনদও জাল। শুধু তাই নয়, কলেজের ঠিকানা ঢাকার মতিঝিল, তবে কার্যক্রম গ্রামের নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ে। সময় টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর এই জালিয়াতির তথ্য। খোরশেদ আলমের ক্যামেরায় আব্দুল্লাহ শাফির অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত। কম্পিউটার শিক্ষক হিসেবে জয়েন করছি। কম্পিউটার শিক্ষকের মানে সনদটাই জাল। না, সনদটা তো সেটা না। সময় সংবাদের কাছে তথ্য ছিল শিক্ষকদের সনদ জালিয়াতির, কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো সাপ। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর 471 জন শিক্ষকের জাল সনদের তালিকা পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে। এই তালিকায় দেখা যায় ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মাহবুবুল ভূঁইয়ার নাম, ঠিকানা মতিঝিলের শহীদবাগ। কয়েক ঘন্টা ঘুরেও কলেজের দেখা মেলে না। ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ মতিঝিলের শহীদবাগ এবং শান্তিবাগ এলাকার যেই জায়গাটিতে এই কলেজটি থাকার কথা, সেখানে আমরা গুগল করেছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোথাও এই কলেজটির অস্তিত্ব খুঁজে পাইনি আমরা। স্থানীয় দুজনের তথ্য অনুসরণ করে সময় সংবাদ যায় শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে। সেখানেই নাকি ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ, কিন্তু স্কুল ছাড়া কলেজের কোনো নাম ফলক নেই। ভিতরে ঢুকতেই দেখা হয় 2 নিরাপত্তা রক্ষীর সঙ্গে। ওইখানে শুরু করছিল কত বছর আগে? অনেক দিন। আর এখানে কয় বছর ছিল? 8-10 বছর আছে। তাহলে কলেজটির নতুন ঠিকানা কোথায়? ফোনালাপের সূত্র ধরে সময় সংবাদ ছুটল নাসিরাবাদ গ্রামের দিকে। ব্রিজ পেরিয়ে গ্রামীণ ছায়া ঘেরা পরিবেশে নাসিরাবাদ স্কুল, কিন্তু ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ কোথায়? ওইটা তো হাই স্কুল, আমি কলেজটা দেখতে আসছি। এক পর্যায়ে এলেন কলেজের অধ্যক্ষ মাহবুবুল ভূঁইয়াও। আমার রুমে বসে কথা বলি। না ঠিক আছে। না, আসেন। প্রতিবেদনের শুরুর সেই প্রশ্নের উত্তর এবার হাতের কাছেই। ভবন নেই, ক্লাসরুম নেই, নেই শিক্ষার্থী। অধ্যক্ষ জানালেন তিনি কলেজে যোগদান করেছিলেন কম্পিউটার শিক্ষক হিসেবে। কপাল গুণে তিনিই এখন সর্বেসর্বা অধ্যক্ষ। তবে যেই সনদ বলে চাকরি নিয়েছিলেন সেই সনদটিও জাল। আমাকে অভিযোগ করছে এবং আমাকে জবাবে প্রতিবেদন দিয়েছে, প্রতিবেদন জমা দিয়েছি। আচ্ছা, কি আছে সেটা তো মন্ত্রণালয় দেখবে। জানান 24 জন শিক্ষকের সবাই এমপিওভুক্ত। শিক্ষার্থী না থাকলেও বেতন পাচ্ছেন নিয়মিত। টিচাররা 24 জন, স্টুডেন্টও তো মনে হয় 24 জন নাই। হ্যাঁ, স্টুডেন্ট 24 জন আছে। তো নাই সে না, আমার গত বছর আমাদের 27 জন পরীক্ষার্থী ছিল। ভাড়াটারা কিছুই দিতে পারেন না? না, ভাড়াটা ছাত্র নেই, ভাড়া দিব কোথেকে? টাকা পয়সা তো পাচ্ছেন ঠিক আছে। এটা তো মজার ব্যাপার। এটা মজার বিষয়। তাহলে কলেজ খোলার দিনে শিক্ষার্থীরা কোথায়? এই প্রশ্নের জবাব নেই কারো কাছে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন করে থাকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তারা সশরীরেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রতিবেদন দেন, কিন্তু ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের ক্যাম্পাসে যেখানে নেই, সেখানে কিভাবে তারা এখনো বেতন ভাতা পাচ্ছেন? এই বিষয়টা আমরা খতিয়ে দেখব, যে আমাদের নিরীক্ষা এবং পরিদর্শনের আওতা নিয়ে আসবো। শিক্ষাবিদরা বলছেন এমন পরিস্থিতি শিক্ষকদের জন্য লজ্জার। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা। শিক্ষাক্ষেত্রে যখন শিক্ষকেরা এটা করে, সেখানে আসলে চরম নৈতিক অধঃপতন। আমি মনে করি যে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। 471টি ভুয়া শিক্ষক সনদের একটি মাত্র যাচাই করতে গিয়ে সময় সংবাদ পেয়েছে কিভাবে স্কুলের পেটে ঢুকে গেছে আস্ত একটা কলেজ। বাকিগুলোর পরিস্থিতি কেমন, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি নিয়ে শঙ্কা থাকলেও আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 15 দিনের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো সমাধান হবে বলে প্রত্যাশা করেন তিনি। যুক্তরাষ্ট্রে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান অর্থমন্ত্রী।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর দেয়া ঋণের কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু শর্ত পূরণে বাংলাদেশ পিছিয়ে থাকলেও আগামী 15 দিনের মধ্যেই বিষয়গুলো সমাধান হবে বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রে IMF সদর দফতরে স্থানীয় সময় শুক্রবার দুটি টিমের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রীর নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা বাংলাদেশ মিশন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন মন্ত্রী। IMF-এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। ব্যাংক খাতের সংস্কারে ধীর গতি, নতুন ব্যাংক রেজুলেশন আইন, রাজস্ব আদায় পরিস্থিতি ভালো না হওয়ায় IMF পরবর্তী ঋণ ছাড় স্থগিত করেছে। কিছু গণমাধ্যমে এমন তথ্য প্রকাশের বিষয়টি ঠিক নয় বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। আমি তো মনে করি এখনো আমরা আলোচনা চলছে, সামনের দিকে যে বিষয়গুলো এখনো রিজলভ হয় নাই এগুলো আগামী দিনে আলোচনার মধ্যে আসবে, এটাই পরিষ্কার সিদ্ধান্ত। সুতরাং হ্যাঁ না তো বলার কোনো সুযোগ নেই, আর এটা বুঝতে হবে বিষয়গুলো একটা চলমান প্রক্রিয়া। IMF থেকে প্রতিশ্রুত $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় এখনো বাকি $1.86 বিলিয়ন। এর মধ্যে চলতি অর্থ বছরের জুনের মধ্যে $1.3 বিলিয়ন ছাড়ের প্রত্যাশা নতুন সরকারের। সংস্থাটির শর্ত বাস্তবায়নে উদাসীনতা ঋণ ছাড়ে বাধা হতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। ঢালাওভাবে বাদ যাচ্ছে না টেলিকম সেবায় আন্তর্জাতিক কল আদান প্রদানকারী IGW বা আন্তঃ অপারেটর সংযোগ দেয়া ICX লাইসেন্স। বহাল থাকতে পারে ব্যান্ডউইথ সেবা দেয়া IIG অপারেটরও। টেলিকম নীতিমালায় সংশোধনী এনে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী। শুভ খানের রিপোর্টে বিস্তারিত। বিদেশ থেকে কেউ দেশে কল করলে তা গ্রাহকের কাছে পৌঁছে দেয় IGW অপারেটর, আর দুই মোবাইল অপারেটরের মধ্যে সংযোগ স্থাপন করে ইন্টার কানেকশন এক্সচেঞ্জ বা ICX সেবাদাতারা। 2007 সালের আগে টেলিযোগাযোগ খাতে অনিয়ন্ত্রিত আন্তঃসংযোগ, অবৈধ VoIP ব্যবহার এবং কল ডিটেল রেকর্ড গোপনের প্রবণতা বাড়ায়, বিপুল রাজস্ব হারায় সরকার। সেই প্রেক্ষাপটে 2007 সালের ILDTS নীতিমালার মাধ্যমে নিরপেক্ষ ও কেন্দ্রীয় ইন্টার কানেকশন প্ল্যাটফর্ম হিসেবে ICX লাইসেন্স দেয় সরকার। প্রায় 4000 কোটি টাকা বিনিয়োগ করে বর্তমানে দৈনিক 25 কোটি অফ নেট কল আদান প্রদান করছে 23টি দেশীয় প্রতিষ্ঠান, যেখানে প্রতি মিনিট কলে মাত্র 4 পয়সা রাজস্ব পায় তারা। এর মধ্যে 2 পয়সা বা রাজস্বের 50% ভাগ দিতে হয় BTRC-কে, যেখানে মোবাইল অপারেটররা দেয় 5.5%। বছরে গড়ে 300 কোটি টাকা রাজস্ব দিচ্ছে ICX অপারেটররা। অথচ অন্তর্বর্তী সরকারের করা টেলিকম পলিসিতে 2027 সালের পর বাতিল হবে ICX লাইসেন্স। ICX সার্ভিস এটা কিন্তু তারা ঠিকই রেখেছে, কিন্তু মাঝখান থেকে কি করেছে তারা এটা আমাদেরকে বাদ দিয়ে মোবাইল অপারেটর, বিদেশি অপারেটর হাতে তুলে দিয়েছে। দেশটা দেশীয় কোম্পানি বন্ধ হবে, হাজারে হাজারে এমপ্লয়ি চাকরিচ্যুত হবে, এই ফ্যামিলিগুলো বিধ্বস্ত অবস্থায় পড়বে। লাইসেন্স বাতিলের তালিকায় আছে IGW এবং ব্যান্ডউইথ সেবা দেয়া IIG অপারেটররাও। নীতিমালা সংশোধন করে বিনিয়োগ সুরক্ষার দাবি তাদের। পলিসি এমন কোনো পরিবর্তন হওয়া উচিত না যেটা আকস্মিকভাবে একটা বড় জনগোষ্ঠীর বিপদে পড়ে। সেই জায়গাতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যাতে এই ছোট ছোট এন্টারপ্রেনাররা তারা সাস্টেইন করতে পারে। এরই মধ্যে টেলিকম নীতিমালা সংশোধনের কাজে হাত দিয়েছে সরকার। টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, লাইসেন্সিংয়ে স্বচ্ছতা ও আইন মেনে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত থাকবে। লোকাল ইনভেস্টর যখন ব্যবসা ইনভেস্ট করবে বাংলাদেশে, উই হ্যাভ টু লুক আফটার দ্যাম, উই হ্যাভ টু লুক ইনটু দ্যাম। আমরা শুধু এটাই দেখব যে সব কাজগুলি প্রপারলি হয়েছে কিনা। Just it. Otherwise, we are not here to cancel licenses or মানে কারো লেজ টেনে ধরবো না আমরা। টেলিকম খাতে ICX, IGW এবং IIG মিলিয়ে অন্তত শতাধিক প্রতিষ্ঠান রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইরান প্রসঙ্গ, আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটি। আগামী সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক হতে পারে বলে ইরানি সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তবে বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা হবে না বলে জানিয়েছে তেহরান। এদিকে ইরানে বন্ধ থাকা 6 বিমানবন্দর আংশিক চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হরমুজ প্রণালী পার হলো একটি যাত্রীবাহী প্রমোত্তরী। জাহাজ চলাচল বিষয়ক ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানায়, আঞ্চলিক উত্তেজনার কারণে সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত মার্চের শুরু থেকে জাহাজটি দুবাইয়ে নোঙর করা ছিল। প্রায় ৪৭ দিন সেখানে অবস্থানের পর এটি হরমুজ প্রণালী অতিক্রম করল। বাণিজ্যিক জাহাজের জন্য ইরানি কর্মকর্তাদের হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। ব্রেন্ট ক্রুড আর ইউএস অয়েলের দাম ব্যারেল প্রতি $90 নিচে নেমেছে। তবে এর পরপরই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জেরে পাল্টা ব্যবস্থা হিসেবেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়। এর আগে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে। তার ওই হুঁশিয়ারির পরপরই আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়া হলো। এদিকে আগামী সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক হতে পারে বলে ইরানি সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। তবে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে আবার বোমা হামলার হুমকি দেন তিনি। আমি জানি না যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো কিনা, তবে তারা যদি চুক্তি না করে তাহলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা ফেলা শুরু করতে হবে। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে বলে ট্রাম্প বারবার দাবি করে আসলেও তেহরানের বার্তা স্পষ্ট, যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না তারা। নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলেও জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রিকেটারদের মাঝে। দায়িত্ব নিয়ে স্বল্প সময়ের মাঝে ঢাকা লিগ মাঠে ফেরানোর উদ্যোগ নেয় তার কৃতিত্ব প্রেসিডেন্ট তামিম ইকবালকে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তরুণদের সঙ্গে নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান বলেও জানান তিনি। তবে স্বস্তির মাঝে আছে আক্ষেপও। প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় অখুশি ক্রিকেটাররা। ঢাকা লিগের দল বদল ঘিরে উৎসব মুখর পরিবেশের গল্পটা রঙিন অতীত। মোহামেডানের গুটি কয়েক দর্শক মাঝে মধ্যে স্লোগান দিলেও আমেজটা একেবারে সাদামাটা। তবে এবার ঢাকা লিগ মাঠে গড়াচ্ছে, এতেই খুশি ক্রিকেটাররা। অনেক জল ঘোলার পর শেষ পর্যন্ত খেলার সুযোগ পাচ্ছেন তারা। মাহমুদুল্লাহ রিয়াদ যেমনটা বললেন, ক্রিকেটারদের আসল ঠিকানা মাঠে, সেই মাঠ থেকে দূরে থাকতে হয়েছে নানা কারণে। দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল এখন বোর্ড প্রেসিডেন্ট। লিগ মাঠে ফেরানোর উদ্যোগ নেয়ায় কৃতিত্বটা তাকেই দিলেন রিয়াদ। এটা খুবই স্বস্তিকর সব ক্রিকেটারদের জন্য যে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াচ্ছে ইনশাল্লাহ, কারণ উই অল হ্যাভ বিন ওয়েটিং ফর দিস অপরচুনিটি। ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল। স্বস্তির সঙ্গে আছে আক্ষেপও। পারিশ্রমিক নিয়ে অসন্তোষ ক্রিকেটারদের মাঝে। এবারও প্রত্যাশা অনুযায়ী অর্থ পাচ্ছেন না অনেকে। খেলাটা ইনশিওর হয়েছে, সেটার জন্য প্লেয়াররা অনেক হ্যাপি। খেলা শেষ হওয়ার পরে যেটা তাদের প্রাপ্য সেটা যেন সব টিম বুঝিয়ে দেয়। গত বছর আমরা অর্ধেক টাকা দিয়ে অর্ধেক পারিশ্রমিক দিয়ে খেলছি, তো এটা গত বছরে ছিল, এবারও তাই হচ্ছে। অবশ্যই যেটা বললেন এটা অবশ্যই হতাশাজনক। এক দশক পর প্রাইম ব্যাংকে ফিরেছেন মাহমুদুল্লাহ। ক্লাবটির সবশেষ শিরোপা জয়ের সঙ্গী ছিলেন। এবারও ট্রফিতেই চোখ তার। ইয়াং প্লেয়ারদের জন্য সবসময় আমার যতটুকু অ্যাডভাইস দেওয়া বা যতটুকু আমার নলেজ শেয়ার করা উচিত, আই এম অলওয়েজ ভেরি ওপেন টু দেম। আরেক সিনিয়র মুশফিকুর রহিম খেলবেন মোহামেডানে। এবার জাতীয় দলের খেলোয়াড়রা তুলনামূলক বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে আগের দুই সরকার। সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয়। সরকারের 2 মাসে বড় অর্জন জনগণের আস্থা। প্রধানমন্ত্রীর 64টি পদক্ষেপ তুলে ধরলেন উপদেষ্টা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ ও জবাবদিহি নিশ্চিতের ঘোষণা। এবং সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা। প্রথম দিনে যাচ্ছে 14টি ফ্লাইট। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন। ফ্লাইট নিয়েও শঙ্কা নেই জানালেন হজ পরিচালক। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী
রোজা চৌধুরী। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।